গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার ব্লগ। আজকে বেশ কয়েকদিন ধরে একটা খবর সব দিক দিয়েই খুব বেশি চলছে, সব দিক দিয়েই খুব বেশি প্রচারিত হচ্ছে যে আমরা সবাই জানি এই ব্যাপারটা নিয়ে যে আমাদের পার্শ্ববর্তী দেশ নেপাল চলছে। নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে জেনজি মানে 1997 সালের পরে যারা জন্ম নিয়েছে, এই যে নিউ জেনারেশন, এরা কেপি শর্মা ওলিকে একদম দেশ থেকেই বিতাড়িত করে দেওয়ার একটা প্রয়াস চালাচ্ছে। কেপি শর্মা ওলি সরকারের যে দুর্নীতি, এই দুর্নীতির বিরুদ্ধেই সবাই মাঠে নেমেছে। এবার কথা হলো গিয়ে যে নেপাল আমাদের একদম প্রতিবেশী দেশ। নেপালে কিছু হওয়া মানে আমাদের এখানের এই যে জিনিসটা হচ্ছে, যাই হবে নেপালে তার একটা প্রভাব আমাদের দেশে পড়বেই। আর এবার কথা হলো গিয়ে যে নেপালে অনেক দিন পর্যন্ত প্রায় 250 বছর রাজতন্ত্র ছিল। আমাদের দেশে যখন ব্রিটিশরা রাজত্ব করছিল তখনও রাজতন্ত্র ছিল, আর এরপরেও রাজতন্ত্র চলছিল। 2008 সাল অবধি নেপালে রাজতন্ত্র চলে। আর লাস্ট যে নেপালের রাজা ছিলেন তিনি হলেন গিয়ে রাজা জ্ঞানেন্দ্র। এবার 2006 সাল থেকে 2008 সাল পর্যন্ত এই 3 বছর যে নেপালের রাজা ছিলেন গদিতে, রাজা জ্ঞানেন্দ্র, ওনার বিরুদ্ধে কিছুটা ষড়যন্ত্র করে ওনাকে সরানো হয় এবং তখন এটা বলা হয় যে নেপালে গণতন্ত্র চলে আসবে, এবং এটাও বলা হয় যে নেপালে রাজতন্ত্র যদিও খতম হয়ে যায়, গণতন্ত্র চলে আসে, তবুও কিন্তু নেপালে যে রাজতন্ত্রের যে পরিকাঠামো সেটা বজায় থাকবে। যেমন ইংল্যান্ডে যেটা রয়েছে, ইংল্যান্ডে বা আরও অনেক দেশেই হয়তো রয়েছে এরকম, কিন্তু নেপালে প্রথমে বলা হয়েছিল যে রাজপরিবারের যে পরিকাঠামো সেটা বজায় রেখে গণতন্ত্র চলবে, কিন্তু এটা রাখা হয়নি। নেপালে একদম রাজতন্ত্রকে উপড়ে ফেলে দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়, কিন্তু এই গণতন্ত্রই সব কিছু নষ্টের মূলে চলে যায়। এবার 2008 সালে যখন নেপালে গণতন্ত্র প্রতিষ্ঠিত হলো, তখন জেনারেলি নেপালে 3টে মেইন দল, তারপর থেকেই চলছে 3টে মেইন দল। একটা হলো নেপালের কংগ্রেস, একটা হলো মাওয়িস্ট, আর একটা হলো মার্কসিস্ট লেনিনিস্ট। এই 3টা দলই মিলে নেপালে সরকার চালাচ্ছে। এবার এই যে 2008 থেকে 2025 17 বছর, এই 17 বছরে কিন্তু নেপালে 14টা সরকার বদল হয়েছে। 14 বার নেপালে ইলেকশন হয়েছে, 14 বার দেশে প্রধানমন্ত্রী বদল হয়েছেন। আর এই টাইমের মধ্যে বারবার নেপালের প্রধানমন্ত্রী বদল হচ্ছেন, এক দল আরেক দলের সাথে গঠবন্ধন করে সরকার চালাচ্ছে, এরকম চলছে। এই টাইমের মধ্যে নেপালে ইনফ্লেশন, নেপালে বেকারত্ব, নেপালের আমজনতারা মানে হাতে টাকা নেই। এমনও হয়েছে যে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে নেপালের অনেক মানুষ যুদ্ধ করতে চলে যায়। রাশিয়া থেকে অনেক টাকার অফারও দেওয়া হয়, তাই তারা যুদ্ধ করতে চলে যায় এবং মারাও যান অনেকে। এরকম অবস্থা নেপালে। এই যে 17 বছর, এই 17 বছরে কিন্তু দেশটাকে কোনো ধরনের কোনো উন্নতির পথে নিয়ে যেতে পারেনি নেপাল সরকার। যারা 2006 সাল থেকে 2008 সাল পর্যন্ত সেই যে রাজতন্ত্র বিরোধী আন্দোলন হচ্ছিল, এই আন্দোলনে মানুষ ভাবছিলেন যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে নেপাল একটা উন্নত দেশ হবে, কিন্তু নেপালের বর্তমান 3 কোটি জনতার মধ্যে প্রায় 1/5 মানুষ, একদম 20% ইউথ বেকার। এরকম অবস্থা যখন নেপালের, তখন নেপালের আমজনতা কিন্তু রাস্তায় বেরিয়ে এলেন যে নেপালের এই গণতান্ত্রিক সরকারকে আমাদের চাই না। কেপি শর্মা ওলি হোক বা আরও যারা ছিলেন, প্রত্যেকেই নিজের গড় গুছাচ্ছিলেন, কিন্তু নেপালের জন্য কিচ্ছু করতে পারেননি। নেপালে বেকারত্ব, একটু আগেই বলছিলাম, নেপালের মানুষ বাইরে চলে যাচ্ছে রোজগার করতে, এরকম ব্যাপার হচ্ছিল। 2008 থেকে 2025 পর্যন্ত 14 বার সরকার গঠন হওয়া মানেই তো বোঝা যাচ্ছে যে নেপালে কোনো ধরনের কোনো স্টেবিলিটি নেই, ইনস্টেবল চলছে সব দিক দিয়ে নেপাল। তাই আজকের এই আন্দোলন। এরপর 2008 সালে যখন নেপালে গণতন্ত্র প্রতিষ্ঠিত হলো, এবং গণতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার পর আস্তে আস্তে যখন বামপন্থীদের দিকে চলে গেল নেপাল, তখন নেপালের যে ঐতিহ্য, নেপালের যে মূল ব্যাপার সেটা হলো হিন্দু সংস্কৃতি। নেপাল একটা হিন্দু রাষ্ট্র, সেটা সবাই জানতো। এই যে হিন্দু সংস্কৃতিটাকে তারা তুলে দিল। এই সব ব্যাপার নিয়ে এই যে হিন্দু সংস্কৃতিটাকে তুলে দেওয়া, এটাও কিন্তু নেপালে বর্তমান যে প্রটেস্টটা হচ্ছে এটার পেছনে কিন্তু কাজ করছে।